none other than the Chief Minister of West Bengal said যে গুন্ডা দমন আইনে রাজ্যপাল সই দিয়েছেন, এটা আইন হয়ে যাচ্ছে এবং বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমি আশা করেছিলাম উনি অন্তত সত্যি কথা বলার সাহসটা রাখবেন। উনি সত্যি কথা বলেননি। মুখ্যমন্ত্রী বলেছিলেন আইন করছে, চালু হয়ে গেল। খবরের কাগজগুলো লিখেছিল, আমি তো বলছি যারা লিখেছেন এই মিথ্যে খবর করেছেন, আপনাদের রিফর্মস এর জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। উনি যে এটা মিথ্যে কথা বলতে পারেন এরকম তো আমি বুঝতে পারিনি, বা আমরাও বুঝতে পারিনি। শুধু তো শুভেন্দুবাবুর ঘাড়ে দোষ চাপিয়ে দিলে তো লাভ নেই। শুভেন্দুবাবুর মাথায় তো রাজনীতি আছে, শুভেন্দুবাবু তো কিছু কারণে বলছেন কথাটা। আপনারা আপনাদের কাজ ছিল খবর পরিবেশন করা, আপনারা সেই খবরটাকে এইভাবে পরিবেশন করলেন, যেটা আইন হয়ে গেছে। খবরের কাগজ বালারা রাজনৈতিক ভয় দেখাতে শুরু করলেন, তাদের জবাব দিতে হবে। আমাদের সংবিধানে যে 7ম তফসিল আছে, যেখানে পরিষ্কার করে বলা আছে রাজ্য তালিকা কোনটা, কেন্দ্র তালিকা কোনটা এবং যুগ্ম তালিকা কোনটা। পার্লামেন্টের সেক্ষেত্রে আইন আছে। এবার আপনি যদি দেখেন কোন কোন ক্ষেত্রে গুন্ডা দমন আইনের প্রয়োগ করা হচ্ছে, আমি পাড়ায় তৃণমূলের মস্তানকে যেভাবে ডিল করবো প্রশাসনিক ভাবে, নিশ্চয়ই সেইভাবে আমি আইএসআই চরকে ডিল করবো। এক্সটার্নাল ফোর্সেস যখন আমার দেশের সভরেন্টির জন্য থ্রেট হবে, সেই স্কেল আর আমার ইন্টারনাল পাড়ার ঝামেলা এক নয়। কিন্তু গুন্ডা দমন আইনে কিন্তু সেই ক্ষমতাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনি কোনো একটা অংশকে মনে করছেন ক্রিমিনালাইজড হয়ে গেছে, আপনি রাষ্ট্র, আপনার কাজ কি সেই অংশটাকে ডিক্রিমিনালাইজ যাতে করা যায় তার জন্য বন্দোবস্ত করা। তার মানে আপনি মাথার মধ্যে কিছু লুকিয়ে রাখছেন, যেটা ভাবে প্রয়োগ করবেন গুন্ডা দমন আইন। আপনাকে আমার পছন্দ হলো না, আমি আপনাকে গুন্ডা দমন আইন অনুযায়ী গুন্ডা বলে দাগিয়ে দিলাম। আপনি জানবেন এটা আইন, এটা হয় না। আপনি জানেনই না এটা ক্রাইম আমাদের দেশে, আপনাকে আপনি সেই ঘটনাটা ঘটালেন আর তারপর আপনার সাজা হয়ে গেল। গুড মর্নিং দাদা, বিবিধ নিউজের পোর্টালে আপনাকে স্বাগত। গতকাল আমরা নতুন একটি তথ্য পেলাম, গুন্ডা দমন আইন বিলটি কার্যকরী হচ্ছে না। এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলে দেন। দেখুন, আপনারা একটা বিষয় পরিষ্কার জেনে রাখুন যে আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের যারা কাস্টোডিয়ান, যারা সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন সংসদীয় সাংবিধানিক পদ অবলম্বন করে থাকেন, তারা ক্রমাগত মিথ্যেবাদী হয়ে যাচ্ছে। এই মিথ্যে বলা, মিথ্যে কথা বলে লোককে ভয় দেখানো, চমকানো, মিথ্যে তথ্য জনগণকে পরিবেশন করা এবং সেটা বারবার বলার মাধ্যমে জনমননে সেটাকে প্রতিষ্ঠিত করা যে এই মিথ্যেটাই যেন সত্য, এই গোয়েবেলসীয় কায়দায় আমাদের গোটা দেশেই এই মুহূর্তে আমরা যদি বিশেষ করে দেখি যে যারা সংসদীয় গণতন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, যারা স্টেক হোল্ডার্স, তারা বিভিন্ন ধরনের মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে গুন্ডা দমন আইন এবং গুন্ডা দমন আইনকে কেন্দ্র করে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তার মিথ্যাচার পরিষ্কার আমরা চোখের সামনে দেখলাম। উনি রাস্তার মিটিংয়ে বলেননি বা পাড়ার পথসভায় বলেননি, পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে গুন্ডা দমন আইনে বারুইপুরের ঘটনায়, এবং আপনার মনে আছে যে এই ছাত্রদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে যারা যুক্ত সাংবাদিকদের উপর তথাকথিত আক্রমণের যে অভিযোগ, আমি তথাকথিত শব্দটা ব্যবহার করব না, আক্রমণের যে অভিযোগ সাংবাদিকদের উপর কিছু মানুষ যে আক্রমণ করলেন, নিন্দনীয় আক্রমণ, সেই অভিযোগের ভিত্তিতে যারা গ্রেপ্তার হবেন তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন দিয়ে তাদের এমন শিক্ষা দেওয়া হবে যাতে তাদের 3 প্রজন্ম মনে রাখেন। কি হলো? মিথ্যাচার বেশিক্ষণ থাকে না, মিথ্যার ফানুস পেটে যায়। 3 প্রজন্ম তো দূরের কথা, 3 দিন বাদেই তাদের বেল দিতে হলো। আমরা দেখলাম গুন্ডা দমন আইন সঙ্গে বলে দেওয়া হলো, মনে আছে আমার 13 তারিখ 13 তারিখ ছিল সোমবার, যেদিন থেকে বলা হলো গুন্ডা দমন আইনটা বোধহয় চালু হয়ে যাবে। এবং সেটা যে কেউ নন, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং আইনমন্ত্রীও বটে, এবং যার নলেজ সম্পর্কে আমার সন্দেহান হওয়ার কথা নয়, অভিজ্ঞতা লব্ধ, তিনি যা আইনি লড়াই করেছিলেন তাটা আমার কাছে মানে উদাহরণস্বরূপ। মানে ওকে আমি দেখেছি প্রতিদিন কোর্টে উনি মামলা করতেন,
তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, যখন তার অধিকারগুলোকে মমতা ব্যানার্জি সরকার প্রত্যেক মুহূর্তে টাকল করার চেষ্টা করত। আমি আশা করেছিলাম উনি অন্তত সত্যি কথা বলার সাহসটা রাখবেন। উনি সত্যি কথা বলেননি। ওনার জানা উচিত ছিল যে আমাদের দেশে একটা আইন হতে গেলে সেই আইন প্রথমে বিধানসভায় পেশ হয়, তারপরে পাশ হয়, পাশের পর সেটা যায় মাননীয় রাজ্যপালের সইয়ের জন্য, এবং যদি দেখা যায় যে সাংবিধানিক কোনো প্রয়োজনীয়তা আছে তাহলে সেটাকে মাননীয় রাষ্ট্রপতির কাছেও পাঠাতে হয় সইয়ের জন্য। যেমনটা ঠিক এই জায়গাতেও ছিল। কেন না, আপনি যদি দেখেন এই গুন্ডা নিয়ন্ত্রণ আইনের সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, যেটা বারবার ভয় দেখানো হচ্ছে। প্রায় 1 বছর পর্যন্ত রেখে দিলে জেলের মধ্যে। এই যে প্রিভেন্টিভ ডিটেনশন, এরকম ডিটেনশনটা এক্সেপশনাল ডিটেনশন, এটা তো স্বাভাবিকভাবে করা যায় না। স্বাভাবিক নিয়মে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করতে হয়, এবং তিনি গ্রেপ্তার হন, তিনি ম্যাজিস্ট্রেটের অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের এখানকার, তার কাস্টাডিতে থাকেন। মানে এটা মাথায় রাখতে হবে যে উনি কিন্তু সমস্ত রিমান্ড এবং বেল এটা কিন্তু এনডোর্স করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ফলে তাকে যে পুলিশ কাস্টাডি নিচ্ছে তার জন্য তাকে কিন্তু ওই পথেই কিন্তু তাকে এই 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 বেল নিতে হবে, অথবা পুলিশকেও রিমান্ড নিতে হবে যে আমি একে রাখতে চাই এতদিন ধরে পুলিশ কাস্টাডিতে বা জুডিশিয়াল কাস্টাডিতে, আদারওয়াইজ তারা পাঠাবে। এই গোটা প্রক্রিয়াটাই না এখানে কাটল করা হয়েছে। ইটস লাইক আপনাকে আমি তুলে আনলাম, বিং এ পুলিশ অফিসার, আমি আপনাকে তুলে আনলাম, তারপর আমি পরে আমার মনে বলবো যে ঠিক আছে এইবার তো আছে, তাহলে এতগুলো দিন কেটে যাওয়ার পর আইনে বলা আছে, তারপর আমি ওপিনিয়নের জন্য পাঠালাম যে আমি এরকম একজনকে তুলে এনেছি, আমি ওপিনিয়ন দেওয়া। দ্বিতীয়ত, গুন্ডা বলে যাদেরকে দাগানো হচ্ছে, ধরুন আপনাকে পছন্দ হচ্ছে না, বা আমি আমার পাড়ায় 5-6 জনকে একদম ধরে রেখেছি, টার্গেট করে রেখেছি, এই লোকগুলি কে আমি মানে এমন শিক্ষা দেবো যে লোকগুলো আর কোনো কথা না বলতে পারে, তখন আমি এমনভাবে ওই অভিযোগগুলো আনবার চেষ্টা করব যাতে করে এই গুন্ডা নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞা চলে আসে। সেই রকম একটা ভেগ সংজ্ঞা করা হয়েছে। নোবডি ইজ অপোজিং দি পাওয়ার। আর্টিকেল 22 যদি দেখো, খুব ইম্পর্টেন্ট, এখানে দুটো পার্ট বলা আছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, যেটা 3 মাসের পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশন, সেক্ষেত্রে স্টেট লেজিসলেচার তৈরি করতে পারে আইন। যেখানে 3 মাসকে এক্সিড করছে কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেট লেজিসলেচার, ইউনিয়ন পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের সেক্ষেত্রে আইন আছে। এবার আপনি যদি দেখেন কোন কোন ক্ষেত্রে গুন্ডা দমন আইনের প্রয়োগ করা হচ্ছে, এই যে ইউএপি বলে একটা আইনের কথা শুনুন, যেখানে বলা হয় যে সন্ত্রাসবাদ দমন করতে আমরা ইউএপি ব্যবহার করি। একটা স্পেসিফিক জায়গা আছে, সন্ত্রাসবাদ, জাতীয় সুরক্ষা, এগুলোকে কিন্তু বোঝা যায়। জাতীয় সুরক্ষার প্রশ্ন কোনটা হবে? আমি পাড়ায় তৃণমূলের মস্তানকে যেভাবে ডিল করবো প্রশাসনিক ভাবে, নিশ্চয়ই সেইভাবে আমি আইএসআই চরকে ডিল করব না। সেইভাবে আমি আমার দেশের একজন ধরুন প্রতিবাদীকে ডিল করবো, আমি সেইভাবে নিশ্চয়ই কোনো সন্ত্রাসবাদী, বৈদেশিক সন্ত্রাসবাদী, সেটা যে ধর্মমতে দিও না কেন, তাকে আমি সেইভাবে ডিল করতে পারি না। এক্সটার্নাল ফোর্সেস যখন আমার দেশের সভরেন্টির জন্য থ্রেট হবে, সেই স্কেল আর আমার ইন্টারনাল পাড়ার ঝামেলা এক নয়। কিন্তু গুন্ডা দমন আইনে কিন্তু সেই ক্ষমতাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মানে এমনকি যদি পজেশন ডিসপোজিশন নিয়ে কোনো গন্ডগোল হয়, যেটা সিভিল ইন নেচার, যে বহু ক্ষেত্রে দেখেছেন কাউকে ডিসপোজেস করা হয়েছে প্রপার্টিতে, তাহলে কি হয়? তাহলে তাকে পজিশন রেস্টোর করতে হয়। পজিশন রেস্টোর করতে গেলে তাকে সিভিল কোর্টে যেতে হয়, দেওয়ানি মোকদ্দমা করতে হয়। কিন্তু এখন ওই গুন্ডা আইনের ভয় দেখিয়ে ফৌজদারি মোকদ্দমা করে তার মধ্যে যদি পুলিশ ওটাকে দিয়ে দেয়, তাহলে তাকে আপনি রেখে দিতে পারবেন, টার্গেট করতে পারবেন। সবচেয়ে বড় কথা, যদি স্টেটমেন্ট অবজেক্ট, যে কোনো আইন যখন তৈরি হয় তার একটা স্টেটমেন্ট এন্ড অবজেক্ট সেটা রিফ্লেক্টেড হয়, লেখা থাকে আইনে। বিধানসভা পাশ করার সময় ওটা কনসিডার করেন, আলোচনা করেন তার উপরে যে কেন আইনটা আনানো হচ্ছে। আইনটা তো থাকবে, আইনটা তো সার্টেন, এটা অনেকদিন বাদে ওটা দিয়ে গবেষণা হতে পারে যে এই সময় এরকম একটা আইন হয়েছিল, হোয়াট ওয়াজ দি অবজেক্ট, কেন। যেমন রাওলাট আইন ব্রিটিশ যখন করেছিল, ব্রিটিশেরও একটা পার্সপেক্টিভ ছিল সেই আইনটা তৈরি করবার জন্য, যে ভারতবর্ষের বুকে ক্রমবর্ধমান যে প্রতিবাদী সত্তা তৈরি হচ্ছে, স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তাকে অঙ্কুরে বিনাশ করত।
তাহলে প্রতিবাদ আটকাও, তার জন্য রাওলাট আইন তৈরি হবে। তাহলে এখানে কি বললে, সেকশন ইজ অলরেডি আইডেন্টিফাইড। গভর্নমেন্ট বলছে একটা অংশ আমাদের সমাজে তারা ইতিমধ্যেই ক্রিমিনালাইজড হয়ে গেছে, তাদের জন্য এই আইনের প্রয়োজন আছে। বাট নোবডি ইজ সেইং হুইচ সেকশন অফ দি সোসাইটি। এই হুইচ সেকশনটা নিশ্চয়ই গভর্নমেন্টের মাথায় আছে বা লেজিসলেচারের মাথায় ছিল, আমাদের জানা দরকার। আপনি কোনো একটা অংশকে মনে করছেন ক্রিমিনালাইজড হয়ে গেছে, আপনি রাষ্ট্র, আপনার কাজ কি সেই অংশটাকে ডিক্রিমিনালাইজ যাতে করা যায় তার জন্য বন্দোবস্ত করে। ক্রাইম তো কোনোদিন একটা রাষ্ট্রের লক্ষ্য হতে পারে না। তাহলে এটা যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে সেইভাবে আইনটা তৈরি করতে হতো। আপনি সেই আইনটা সেইভাবে তৈরি করলেন না, কারণ তৈরি করতে হলে আপনাকে প্রথম বলতে হতো যে এই অংশটা সমাজে ক্রিমিনালাইজড হয়ে গেছে, যাদের মধ্যে ক্রাইম প্রবণতা বেড়েছে। আপনি সেটা না করে আপনি কি করে করছেন? তার মানে আপনি মাথার মধ্যে কিছু লুকিয়ে রাখছেন, যেটা ভাবে প্রয়োগ করবেন গুন্ডা দমন আইন। আপনাকে আমার পছন্দ হলো না, আমি আপনাকে গুন্ডা দমন আইন অনুযায়ী গুন্ডা বলে দাগিয়ে দিলাম। ইতিমধ্যে তো দেখেছেন এই যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা, সুভাষ বোসকে গুন্ডা বলে ছিলেন কবে তারা, সেইটাই হচ্ছে ওদের আন্ডারস্ট্যান্ডিং। গুন্ডা মানে বিরোধীরা, গুন্ডা মানে বিরোধী। বিরোধীদের যদি আমি শ্যাম রাম যদু মধু আলী আকবর যদি এক করে দিই, তাহলে তো হবে না। আপনাকে গুন্ডা হতে গেলে যা যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। আমার ওপিনিয়নে হয়ে যাবে এরকম হবে না। এতখানি পাওয়ার কি করে দিয়ে দেবে? দ্যাট ইজ দি প্রবলেম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই আইনটা ওই পাশ পেশ এবং তারপর সেটা সই করার পর সেটা প্রকাশ করতে হয়। প্রকাশ করতে হয় তো এটা আর আমার খবরের কাগজে প্রকাশ হবে না, এটা প্রকাশ হবে হচ্ছে সরকারি গেজেটে। গেজেট ছাপা থাকবে, রাজ্যপত্র তৈরি হবে। হ্যাঁ, তো সেই রাজ্যপত্র যখন তৈরি হবে তখন কিন্তু সেখানে পরিষ্কারভাবে কিন্তু আপনাকে বলতে হবে যে এই আইনটা অমুক দিন নোটিফাইড হলো, ওটা পাবলিক অ্যাট লার্জ জানবে। আপনি জানবেন এটা আইন, এটা তো হয় না। আপনি জানেনই না এটা ক্রাইম আমাদের দেশে, আপনাকে আপনি সেই ঘটনাটা ঘটালেন আর তারপর আপনার সাজা হয়ে গেল, হয় না। স্যার, বরাবর আপনি এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছেন। আপনাদের আইনজীবীদের সংগঠন এবং এপিডিআর যে সংগঠন আছে তারা দুটো মামলাও করেছিল। ঠিক মানে আমি এই কথাটা, এই প্রশ্নটাই রাখতে চাইছি, রাদার জানতে চাইছি যে হাইকোর্টে এই গুন্ডা দমন আইন নিয়ে কি এমন আলোচনা হচ্ছিল যে এই বিষয়টা উঠে এলো যে আমরা মামলাটা চ্যালেঞ্জ করেছি। আমার মনে আছে যেদিনকে শুভেন্দুবাবু বললেন তার সেটা শুক্রবার ছিল, তার ঠিক শনি রবি পর সোমবার আমি প্রথম এটা উল্লেখ করি এপিডিআর এর পক্ষে। পরবর্তী সময়ে আমার অগ্রজ শামীম আহমেদ, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমিও যে সংগঠনের সদস্য, সেই সংগঠনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা। আমরা আলোচনাও করি এবং আমাদের যিনি সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথে আমাদের আলোচনা হয় যে এটা আইন হয়ে গেছেন, যে কেউ বলছেন না, রাস্তার লোক বলছেন, বিজেপির কেডার, তৃণমূলের কেডার, তারা বলছেন না। None other than the Chief Minister of West Bengal said যে গুন্ডা দমন আইনে রাজ্যপাল সই দিয়েছেন, এটা আইন হয়ে যাচ্ছে। এবং বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমরা সই যে বললাম সংসদীয় গণতন্ত্রের নীতি নৈতিকতা, প্রথমে যেটা শুরু করলাম, আমরা এটা তো ধরে নেব যে আর পাঁচজন কি বলছে আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি বলছে তা এক জায়গায় করা যাবে না, না কখনোই না। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে তার তো কিছু ভ্যালু আছে সমাজে, অন্তত এইটুকু আমাদের স্বাভাবিক এক্সপেকটেশন, অন্যায় কিছু নয়। তুমি যা বলবেন সেটা সত্য বলবেন। ওনার অন্তত আইন প্রণেতা হিসেবে ওনার নিজস্ব সিনিয়র মানে কি বলবো, বিধানসভার বিধায়ক এবং অনেক দিনের অভিজ্ঞতা আছে, পার্লামেন্টের অভিজ্ঞতা আছে, এখানকার অভিজ্ঞতা আছে, সব মিলিয়ে উনি যে এটা মিথ্যে কথা বলতে পারেন এরকম তো আমি বুঝতে পারিনি, বা আমরাও বুঝতে পারিনি। তা আমরা মামলা ফাইল করি, এটা বলি যেটা তুমি বলে দিয়েছেন আইন হয়ে গেছে, তার মানে ইট ইজ প্রিজিউমড গেজেট হয়েছে, তাই না? আরে মুখ্যমন্ত্রী তো উনি আমারও মুখ্যমন্ত্রী, অবশ্যই আপনারও মুখ্যমন্ত্রী। উনি তো শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, একদম উনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলমানেরও মুখ্যমন্ত্রী। প্রশ্নটা দাঁড়াচ্ছে এই জায়গায়, গেজেট নোটিফিকেশন হয়নি, প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট পাইনি, আমরা মামলা করেছিলাম, আমাদের মামলা খারিজ হয়েছে, বলা হয়েছে যখন অ্যাসেন্ট দেওয়া হবে, যদি দেওয়া হয়, যদি এটা কখনো আইন হয়, তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবে না।
মুখ্যমন্ত্রী বলেছিলেন আইন হচ্ছে, হুম চালু হয়ে গেল। খবরের কাগজগুলো লিখেছিল, আমি তো বলছি যারা লিখেছেন এই মিথ্যে খবর করেছেন, আপনাদের রিফর্মস এর জন্য আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা মিথ্যে খবর দিয়েছেন এবং এক্ষেত্রে কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ কাজ করেছে। যা আইন হয়নি সেই আইনটাকে আইন হয়েছে বলে আপনারা চালিয়ে দিয়েছেন, হেডলাইন করেছেন। শুভেন্দুবাবুর বক্তব্য আপনারা নিশ্চয়ই লিখেছেন, আমি কিন্তু শুধু তো শুভেন্দুবাবুর ঘাড়ে দোষ চাপিয়ে দিলে তো লাভ নেই। হুম শুভেন্দুবাবুর মাথায় তো রাজনীতি আছে, শুভেন্দুবাবু তো কিছু কারণে বলছেন কথাটা। হুম আপনারা আপনাদের কাজ ছিল খবর পরিবেশন করা, আপনারা সেই খবরটাকে এইভাবে পরিবেশন করলেন যেটা আইন হয়ে গেছে। তাহলে কি আপনারা ভয় দেখাচ্ছেন? শুভেন্দুবাবু তো রাজনৈতিক কারণে ভয় দেখাচ্ছেন, ঠিক। রাজনৈতিক কারণে ভয় দেখাচ্ছেন, সেটা রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে। খবরের কাগজ বালারা রাজনৈতিক ভাবে ভয় দেখাতে শুরু করলেন, তাদের জবাব দিতে হবে। স্যার আর একটা প্রশ্ন মাথায় আসছে যে 16 জনকে সিপিজি আন্দোলন, যেটা আমাদের বামফ্রন্টের আন্দোলন হচ্ছিল, তাদেরকে তুলে নেওয়া হলো, তাদেরকে এখন বেল দেওয়া হয়েছে, তারা কি সেফ? মানে তাদের কি পরবর্তীকালে নিশ্চিন্তে থাকবেন, ক্রিমিনাল মামলায় যে আইন নয়, ক্রাইমের মানে সোকল্ড অ্যালিজ ক্রাইমের দিন, সেই আইনে ভবিষ্যতে পুরোনো ক্ষেত্রে আমি কখনো সেই আইনকে প্রয়োগ করতে পারি না, রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না। এই বিষয়ে চিন্তিত হবেন না, যদি কোথাও আপত্তি হয় আমরা বুঝে নেব, ঘাবড়াবেন না। অনেক অনেক ধন্যবাদ স্যার।